একটা ছবি দেখতে চাই। ঠিক এই ছবিটা আজ থেকে 1 মাস আগে আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটা ধাক্কা হয়ে এসেছিল। লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। এই হ্যামস্ট্রিং ইনজুরি লিওনেল মেসির জন্য কিন্তু নতুন কোনো কিছু না। এর আগে 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেও লিওনেল মেসি এই হ্যামস্ট্রিংয়ের চোটেই পড়েছিলেন, তবে তার পরবর্তী সময় রিকভারি করে তিনি ফাইনাল ম্যাচটা খেলেছেন, সেখানে তিনি গোল করেছেন। এই হ্যামস্ট্রিং ইনজুরি কিন্তু শুধুমাত্র লিওনেল মেসি বা ফুটবল যারা খেলছেন তারাই সাফার করে থাকেন না। আপনি, আমি, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা একটু মুরব্বী বয়োবৃদ্ধ আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা দেখতে পারি। মেসির যে ইনজুরিটা আমরা দেখলাম একটু আগে ছবিটা, মেসি ইনজুরিতে প্রায়ই পড়েন। এখন উনি এই ইনজুরিতে প্রায় কেন পড়েন? এটা কি আসলে বয়স বেশি হয়ে গেছে এই কারণে এই ইনজুরিতে পড়েন? একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে বয়সটা বেশি। আরেকটা ফ্যাক্টর হচ্ছে কি এই ধরনের ইনজুরি, বিশেষ করে হ্যামস্ট্রিং ইনজুরিটা কিন্তু যে একবার পড়ে সে বারবার পড়বে। কারণ হ্যামস্ট্রিং ইনজুরিটা কি, বেসিক্যালি হ্যামস্ট্রিং আমাদের পিছনে রানের পিছনের যে মাসেলটা আছে সেই মাসেলটা কিন্তু 3টা বড় মাসেল আছে, একটা মাসেল না। তার মধ্যে সবচেয়ে কমন যেটা বাইসেপস ফিমোরিস, সেটাতেই সবচেয়ে বেশি ইনজুরি হয় কমনলি। এবং এই মাসেলটা কি হয়, আমি যদি কাপড়ের সাথে তুলনা করি, মাসেলটা তো এরকমই, যখন খুব বেশি টান পড়ে তখন ফেসে যায় না। সো হ্যামস্ট্রিং ইনজুরিটা ওরকম ফেসে যায়। এখন ফেসে গেছে কতটুকু তার উপর ডিপেন্ড করে ইনজুরির প্যাটার্নটা কত, গ্রেড 1, 2, 3 জানি। যদি খুব অল্প পরিমাণ ফেসে থাকে যেখানে অন্য লেয়ারও আছে ইনট্যাক্ট, তাহলে বলবো গ্রেড 1 or 2। যদি খুব বেশি যে কন্ট্যাক্টটা হাফ ছিঁড়ে গিয়েছে তাহলে সেটা গ্রেড 2 পর্যন্ত যায়। আর যদি একদম কমপ্লিট ছিঁড়ে যেয়ে থাকে, মানে দুইটার মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে গ্রেড 3। তখন অ্যাকচুয়ালি অপারেটিভ ম্যানেজমেন্ট লাগবে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির ক্ষেত্রে কিন্তু এই যে প্লেয়াররা রিকভারি করে আবার ফিরে আসে, ডেফিনেটলি সেখানে গ্রেড 3 হলে এটা খুব আনলাইকলি। মেসির ক্ষেত্রে হয়তো সেটা গ্রেড 1-এর ইনজুরির মধ্যেই ছিল, যার কারণে সে কিন্তু খুব কুইক রিকভারি করে ফিরে এসেছে। যেটা সাধারণত ধরি 1 to 3 উইকস, যদি আমি বলি 21 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট রিকভারি এবং রিহ্যাব করে আমি কিন্তু রিটার্ন টু স্পোর্টসে আনতে পারবো উইথ স্পেশাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে। কিন্তু যদি গ্রেড 2-এর দিকে যায় তাহলে কিন্তু এটা 3 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। এবং তাকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে 80% পর্যন্ত আমি ফুল স্ট্রেংথ পাবো আমি ওই সেম মাসেলে। সো ওইগুলি সব কনসিডারেশন করেই কিন্তু রিহ্যাব এবং ট্রেনিং প্রোটোকল ডিজাইন করতে হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কেন হয় এই ইনজুরিটা, এই ইনজুরিটা হওয়ার একটা খুব বড় কারণ হচ্ছে কি ইমব্যালেন্স বিটুইন টু, মানে সিনার্জিস্টিক মাসেল যেগুলি থাকে, মানে আমার কোয়াড্রিসেপস, আমার সামনের রানের মাসেল এবং পিছনের রানের মাসেলের মধ্যে যদি ইমপ্রপার ব্যালেন্স থাকে, খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে কোনো একটা মাসেল, তখন এই মাসেলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আনপ্রিপেয়ার্ড মাসেল, মানে আমি প্রপার ওয়ার্ম আপ না করে, প্রপার ট্রেনিং না করে আমি হঠাৎ করে কিকিং করা শুরু করছি, এই রকম ক্ষেত্রে কিন্তু এই ইনজুরিগুলি পড়ে। তবে খেয়াল রাখতে হবে আর্লি ইনজুরির ইন্ডিকেশনেই যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে কিন্তু আমি ফার্দার ডিটেল, মানে যে বললাম অল্প ছিঁড়েছে, সেই সময় যদি আমি প্রোটেক্ট হয়ে যাই, আমি নিজেকে উইথড্র করি, আমি রেস্টে চলে যাই, তাহলে কিন্তু আমি ওই যে ফার্দার ড্যামেজটাকে প্রিভেন্ট করতে পারি। এর প্রমাণ এই যে ইরান, আমি এই জায়গাটা থেকে তুষার ভাই আসবো এই ওয়ার্ল্ড কাপের এক্সাম্পল দিয়ে। স্যার একটু আপনার কাছে যদি জানতে চাই, সেটা হচ্ছে নর্মাল মানুষ তো ফুটবল খেলছে না, স্বাভাবিকভাবে আসলে মানুষের কোন কোন প্যাটার্নে এই ধরনের হ্যামস্ট্রিং ইনজুরি হয় এবং হ্যামস্ট্রিং ইনজুরি হলে দেন ট্রিটমেন্ট প্রসিডিউরটা আপনারা আসলে কিভাবে ডিজাইন করেন? হ্যামস্ট্রিং ইনজুরিটা এটা হচ্ছে আমরা মাসেল স্ট্রেইন বলি, যেটা তুষার বললো ক্লিয়ারলি, যে এটার অসুবিধাটা হলো যে এটা একটু নর্মাল মানুষের হওয়ার একটু ডিফিকাল্ট, মানে এটা বেশি হবে যে সাডেন, যেমন ফুটবলের কি সাডেন অ্যাক্সিলারেশন, দাঁড়ায় আছে সাথে সাথে স্পিড নিল, তখন ওই যে বললো যে কোয়াড্রিসেপসটা হলো খুব স্ট্রং মাসেল, এইটা যদি সে ওয়ার্ম আপ না করে নেয় সাথে সাথে স্ট্রেন হলো। বাট এরকম নর্মাল মানুষের এই হ্যামস্ট্রিংটা রিলেটিভলি কম, যদি একেবারে কোনোভাবে পড়ে না যায়, সাডেন একবার টান না লাগে, তাহলে নর্মালি এইটা এত হবে না। এখন এটা নির্ভর করে সব যে ডিফিকাল্টি হলো মাসেল স্ট্রেইনে আর স্প্রেনে। স্প্রেন অলওয়েজ রিলেশন টু লিগামেন্ট আর স্ট্রেন অলওয়েজ রিলেশন টু মাসেল। এখন মাসেল যে একটা বাল্ক, মাসেলের যে একটা কাভারিং থাকে ফাঁসা, এখন টেন্ডন ছিঁড়ে গেলে উই ক্যান রিপেয়ার, বাট মাসেলের সমস্যা, মাসেল ইউ ক্যানট রিপেয়ার, মাসেল সেলাই করা যাবে না। এখন এই গ্রেড যদি হয় 1, সেখানে হয়তো কয়েকটা মাসেল ফাইবার ছিঁড়ছে, মাসেলটা ইনট্যাক্ট আছে, কয়েকটা মাসেল ফাইবার ছিঁড়ে গেছে,
টুতে হলো পার্শিয়াল, বাট এটা দেখতে গেলে আপনাকে ইউ মাস্ট গো ফর এমআরআই করলে ক্লিয়ার বলে দেবে। আর কমপ্লিট যদি ছিঁড়ে যায় এটা এত ডিফিকাল্ট যে মাসেল টু মাসেল সেলাই কোনো থাকবে না। আমরা শুধু করতে পারি কি, যেটা বেশি হয় কেটে ফেলে দিতে হয় একটু, অথবা যদি অল্প হয় শুধু ওই সারফেসে যে ফাঁসাটা থাকে ওটা খুলে যায়, তো ওইটা তখন একটা হার্নিয়েশন হয়ে বেরোয় থাকে, তখন শুধু আমরা ফাঁসাটাকে সেলাই করে দিয়ে আসলে 2-3-তে খুব সম্ভব ভেরি ডিফিকাল্ট ওই প্লেয়ারের আবার আসা অন হইলে আসতে পারে, কারণ এই মাসেল হাউ উইল ট্রিট, কোনো পদ্ধতি নাই এই মাসেল সেলাই করার পদ্ধতি ওইটাই কমপ্লিট রেস্ট, পুরা সরে থাকতে হবে। অ্যাকাউন্টে যারা এরকম অ্যাডভাইস করবে, যারা স্পোর্টস স্পেশালি যারা আছে, সরে থেকে পুরা পরবর্তীতে আবার ট্রেনিং করে একেবারে সপ্তাহে মাসে স্টেপ বাই স্টেপ করে গ্র্যাজুয়ালি ফিরে আসতে পারবে। কিন্তু আবার সেটাই বলো যে মাসেল একবার ছিঁড়ে গেলে 100% আসা ভেরি রিকভারিটা ডিফিকাল্ট।